ওরা গুলি যদি থাকে গুলি করে উড়িয়ে দিয়ে কে বাধা দিয়েছে, কিন্তু সামনে তো আসতে হবে। টেলিস্কোপিক গান দিয়ে 500 মিটার দূর থেকে মারলে অন্য কথা, সামনাসামনি আসবে তখন বুঝে দেবো কে কাকে গুলি করতে পারে। আমি বলছি তো সামনাসামনি আসুক না, পরিস্থিতি বুঝলে আমিও তো সরকারের কাছে একটা লাইসেন্স চাইবে, দেখি কার গুলির কত শক্তি। বন্দুকের লাইসেন্স চাইবেন? নিশ্চয়ই। আমার আত্মরক্ষার জন্য আমি সরকারি সিকিউরিটি চাইবো না, আমি প্রয়োজন হলে, তেমন প্রয়োজন বোধ করলে আমি আমার নিজের আত্মরক্ষার জন্য যা যা করণীয় করবো। আমি না আমার এই জীবনে এই ধরনের অনেক হুমকি শুনেছি, গুলি করে উড়িয়ে দেবো। আমি যখন মেয়র ছিলাম তখন এই হুমকি শুনেছি। সব জগন্নাথ যদি বাঁচাতে পারতো সবাইকে দুর্নীতির হাত থেকে, তাহলে তো পৃথিবীতে আর কিছুই থাকতো না, সবই জগন্নাথ করে দিতে পারতো। আপনার করের টাকা কীভাবে এইরকমভাবে বেআইনি পথে ব্যবহৃত হচ্ছে, আপনার করের টাকায় কী করে মন্দির তৈরি হচ্ছে, করের টাকায় স্কুল তৈরি হচ্ছে না, শিক্ষক নিয়োগ হচ্ছে না, খালি মন্দির মসজিদ এইসব করা হচ্ছে। সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করছে, এদের মতো বড় অপরাধী খুব কম আছে। এই মূর্খদের প্রলাপের জবাব দেওয়া ঠিক, এটা মমতা তৈরি করেননি, বেআইনিভাবে সরকারি টাকায় তৈরি হয়েছে, এটা বোঝা উচিত। এটা মমতার বাপের টাকায় তো মন্দির তৈরি হয়নি, বা তৃণমূল কংগ্রেসের চুরির টাকায় মন্দির তৈরি হয়নি। তারা বলুক না যে আমাদের চুরির টাকা আছে, ইলেকট্রাল বন্ডে পেয়েছিলাম, সেই টাকায় মন্দির হয়েছে, সরকারি কোষাগারের টাকা ফেরত দিয়ে দিক, তারপরে বলুক মমতার মন্দির, আমি কোনো আপত্তি করবো না। এই যে এসএসসি দুর্নীতি, চাকরি বাতিল, দুর্নীতি তো প্রমাণিত এখন, এই গোটা বিষয়টা থেকে কি নজর ঘুরবে বলে মনে হয় জগন্নাথ মন্দির? ওই ওরা হলফনামা দিক, কোর্টে যদি হলফনামা দাখিল করতে হচ্ছে হলফনামা দিক, আরও সত্য বেরিয়ে আসবে। কুণাল কীভাবে পরিকল্পনা করে এই ছেলেগুলোর জীবন সর্বনাশ করছেন, সেই সত্যটা যখন উপলব্ধি করবে ওরা হলফনামার সত্যি কথা বলে দেবে। ওদের কারা উত্তেজিত করেছিল, কারা এই কুপরামর্শ দিয়েছিল, সেটা ওদের বলতে হবে হলফনামায়। যতক্ষণ ওরা হলফনামায় ওর সত্য কথা না বলছেন, ওদের কিন্তু আরও বিপদ। আমি শুধু এইটুকু সাবধান বানিয়ে দিয়ে দিতে পারি, আর এর বেশি কিছু না। এই যে যারা বেতন পাচ্ছেন তারা একটা কথা বলছেন যে আমরা বেতন পাচ্ছি কিন্তু আমরা খুশি নই, স্বস্তি পাচ্ছি না। এতে স্বস্তি পাবে কি, তাই তো চাকরি চলে গেছে। সরকার তো সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দেবার প্রতিশ্রুতি দিয়ে বলে এসেছে 31শে ডিসেম্বর পর্যন্ত এদের থাকবে, তারপর থাকবে না, তাদের প্রত্যেককে নতুন পরীক্ষা দিয়ে আসতে হবে। সত্যি তো তাদের স্বস্তি নেই, তাদের বরং বেদনা এবং তাদের অপমানিত হওয়ার সুযোগটা বেশি করে দিল সরকার। দেখলাম যে বেতন ঢুকে গিয়েছে, অর্থাৎ 4% ডিএ সহ যারা 26,000 বাতিল হয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য বলে চিহ্নিত এখনও বা অযোগ্য বলে চিহ্নিত নয়, তাদের বেতন সরকার ইতিমধ্যেই দিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে যোগ্য অযোগ্যর প্রশ্ন নয়, আপনারা ভুল করছেন। এখানে প্রশ্নটা হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন এবং 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন, এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। কিন্তু সরাসরি যারা যুক্ত নয়, এটা কিভাবে নির্ণয় করলো সরকার, সেটা যারা বঞ্চিত হচ্ছেন তারা বুঝে নেবেন। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের একটা অংশ দাবি বলছেন, আমরা পিপিএন বাংলার হয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমাদের বেতন দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যে যে অযোগ্যদেরও যে টাকা বেতন দেওয়া হচ্ছে না তা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। বটেই তো, কে বলবে নির্দিষ্ট করে কে যোগ্য এবং অযোগ্য? একটা কিয়দ অংশ যারা হয়তো সরাসরি টাকা পয়সা দেননি, হয়তো সরাসরি তৃণমূল নেতাদের ধরেননি, কিন্তু সেই সংখ্যাটা তো নির্দিষ্ট করে তারাই বলতে পারবেন। তারা নিজেরা কোনো হলফনামা দিয়ে বলছেন না যে আমাদের সঙ্গে কারো যোগাযোগ ছিল না। এবং আমরা তো দেখছি যে সমস্ত লিস্ট পাঠানো হয়েছে তাদের মধ্যে বহু লোক দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, এমন লোকও আছে। রাজ্য সরকার ক্রমশ অন্যায় করছে এবং অন্যায়ের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য তাদের বিপদে পড়তে হবে। কোন ধরনের বিপদে পড়তে পারে সে যখন পড়বে তখন বলবো, আগাম তো বলার কিছু নেই। এতে কি আদালত অবমাননা হচ্ছে কোথাও গিয়ে? সে বলছি তো, এখন আমি কিছু বলবো না, তথ্য আরও আসুক তারপর বলবো। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা অনেকটা বড় একটা স্বস্তি যে তারা বেতনটা পাচ্ছেন। সরকার পাগলের মতো যদি কথা বলেন, তারা বেতনটা পাচ্ছেন কতদিন? 31শে ডিসেম্বর পর্যন্ত, তাও কিগত অংশ, সবাই তো পাচ্ছেন না। এখন যারা পাচ্ছেন না তারাই বলতে পারবেন যে যারা পাচ্ছেন তাদের মধ্যে কতজন সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নয়, এটা তাদের বুঝতে হবে, এটা আমাদের বোঝার দরকার নেই। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তারা তো এই 31শে ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন এরকম নির্দেশ নেই, কিন্তু তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি।
এটা আবারও বলি, যারা কর দেন, যাদের করের টাকায় এ রাজ্যে সমস্ত দুর্নীতি হচ্ছে, তাদের জেগে ওঠা উচিত। সবটাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা তার দল ঠিক করে দেবে আর ওনারা ভাববেন ঠিক হচ্ছে তা না। রাস্তায় নামুন, আপনার করের টাকা কীভাবে এইরকমভাবে বেআইনি পথে ব্যবহৃত হচ্ছে, আপনার করের টাকায় কী করে মন্দির তৈরি হচ্ছে, করের টাকায় স্কুল তৈরি হচ্ছে না, শিক্ষক নিয়োগ হচ্ছে না, খালি মন্দির মসজিদ এইসব করা হচ্ছে। এই যে মন্দির মসজিদ হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির, তাতে আপত্তি রয়েছে আপনার? আপত্তি নেই, সাংঘাতিকভাবে আপত্তি হচ্ছে। প্রথমত একবিংশ শতাব্দীতে মন্দির করবে কেন? ক্রমশ লোকে এইসব মন্দির পুজো আচারের ভ্রান্তি ধারণা থেকে বেরিয়ে আসছেন। বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে, তা আবার সরকারি টাকায়। যে সরকার সংবিধানকে কার্যকর করব বলে শপথ নিয়ে সরকার হয়েছে, সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। এদের মতো বড় অপরাধী খুব কম আছে। জগন্নাথ দেব এই মানে দুর্নীতি থেকে মুক্ত করতে পারবে কিনা জানা নেই, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চেষ্টা চালাচ্ছে, তার মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতি মুক্ত বাংলা উপহার দিতে পারবে। চেষ্টা করছি, উপহার দিতে পারবো জানি, অন্ততপক্ষে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে আপনারা দুর্নীতির সঙ্গে সহবাস করবেন না। দুর্নীতির সঙ্গে সহবাস করলে আপনি অজান্তেই আপনি একটা অত্যন্ত অন্ধকার জগতে পৌঁছে যাবেন। সময় এসেছে, বুঝে গেছেন, এখন রুখে দাঁড়ান। আপনি একজন বর্ষিয়ান আইনজীবী, কলকাতা হাইকোর্টের, আপনার বিরুদ্ধে তো দেওয়া হয়েছে, বিচারপতির বিরুদ্ধে তো এই ধরনের মন্তব্য করা যায় না। সেক্ষেত্রে কি হতে পারে আইনের ভাষায়? অপেক্ষা করুন, ওরা জবাব দিক, তারপরে বলবো কি হতে পারে। না, পূর্ববর্তী ক্ষেত্রেও আমরা দেখেছিলাম সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল এর আগে একবার। সেটা তো মুখ্যমন্ত্রীকে, তো মুখ্যমন্ত্রীর তো সেই বোধ বুদ্ধি নেই। আদালত তাকে একটা সুযোগ দিয়েছিল যে আপনি মুখ্যমন্ত্রী বলে আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু কথাবার্তা ঠিকমতো বলবেন। তো ওর তো সেই বোধ বুদ্ধি নেই, কিন্তু ওর এই অপকর্মের ফলে এই বাচ্চা ছেলে মেয়েগুলো বিপদে পড়ে গেল, এবং তাদের তো অনুপ্রাণিত করেছেন কুণাল। কুণালের জবাব দিক, তখন বুঝে নেব। আপনি দায়িত্ব নিয়ে বলছেন কুণাল ঘোষ অনুপ্রাণিত করে? অবভিয়াসলি, এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না। এর আগে মনে নেই কুণাল ওদের নিয়ে একটা হাইকোর্ট অভিযান করেছিল, মাঝপথে পুলিশ আটকেছিল। এই যে বারংবার করা হচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলেন, তারপর কুণাল ঘোষ, এই যে কয়েকজন চাকরি প্রার্থীরা, এই যে বারংবার করা হচ্ছে, এই সাহসটা কোথা থেকে আসছে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করে? ওরা মনে করেছে 2011-র পর গুন্ডামি করে, চুরি করে মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। একমাত্র আদালতকে ভয় দেখাতে পারেনি, আর আমাদের পারেনি। এখন আদালতকে ভয় দেখাবার চেষ্টায় ওরা নিজেরা এই সমস্ত পরিকল্পনা করেছে। তা আমরা বুঝিয়ে দেবো শক্তিটা কার কোথায় বেশি। এই কুণাল ঘোষের যে নাম রয়েছে, তারও তো শাস্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বটেই তো, সবাই শাস্তি পাবে, প্রত্যেককে শাস্তি পেতে হবে। আমি এখন কিছু বলছি না, যেহেতু মামলা পেন্ডিং আছে। মানে এই ধরনের ক্ষেত্রে কি জেলের সাজা হতে পারে? হবে, অবধারিত, দেখা যাক। সেক্ষেত্রে যদি তারা আসে আত্মরক্ষার জন্য, আপনি এবং আপনার জুনিয়র যারা আছেন বা আপনার মক্কেল যারা আছেন, তারা কিভাবে মানে বাঁচবেন এই গোটা বিষয়টা থেকে? ওই পরিস্থিতির সঙ্গে বোঝা যাবে কীভাবে বাঁচবো। ওইসব ভয় দেখিয়ে যারা ভাবছেন, ল্যাচ তুলে নাচছেন, তারা জানিয়ে রাখুন যে ভয় পাওয়ার মানুষ আমরা নই। কেন আমরা দুর্নীতি করি না, আমরা কেন ভয় পাবো? ওরা ওই দূর থেকে অকথ্য গালিগালাজ করবে, ভয় দেখাবে, মেরে ফেলবো, আমার প্রয়াত পিতা মাতা, আমার বাপ ঠাকুরদাকে নিয়ে গালাগালি করবে, এটা ওদের কৃষ্টি। ওরা ওই রকম পরিবেশে বড় হয়েছে। আমি কালীঘাটে বড় হয়েছি, তো কালীঘাটে একটা নির্দিষ্ট এলাকা ছিল, সেই এলাকার ছেলেমেয়েরা এই সম্বন্ধে কথাবার্তা বলতো, যে কথাবার্তাগুলো ওরা বলছে। সুতরাং আমি ধরে নিয়ে ওদের ওইখানেই ওরা লালিত পালিত হয়েছেন, এই বলি ক্ষমা করে দিই। মানে যারা মানে হুমকি দিয়েছেন সেই রেকর্ড আমাদের কাছে এসছে, মানে আপনি বলতে চাইছেন তারা কালীঘাটে লালিত পালিত হয়েছে, যেখানে আপনার বাড়ি, অথবা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বাড়ি। কালীঘাটে একটি বিশেষ এলাকার, আমরা ছেলেবেলা থেকে বড় হয়েছি, তো কালীঘাটে বিশেষ এলাকা আছে, সেখানকে যারা যে ভাষা ব্যবহার করতেন সেই ভাষা ওরা ব্যবহার করছেন। তাহলে তো আমি বুঝে নেবো স্বাভাবিকভাবে যে তাদেরও লালন পালনটা ওই এলাকায় হয়েছে। আপনার কি মনে হয় যে যারা হুমকি দিচ্ছেন এইভাবে, তারা তৃণমূল কংগ্রেসের লোক? সবাই তো হয় তৃণমূল কংগ্রেস, নয় RSS, এর বাইরে কেউ না। এই দুর্নীতি সংক্রান্ত লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে, না, RSS এর পরিকল্পনা কার্যকর করছে তৃণমূল। সুতরাং ওই আমাকে হুমকি দেওয়া হচ্ছে RSS এর পরিকল্পনা। মানে আপনি কি তাহলে একমাত্র বিরোধী দল হিসেবে, মানে বিরোধী? আমি বলতে পারবো না, আমি একমাত্র কি অন্য কেউ আছে? ওরা আমাকে গালমন্দ করছেন, করে যান, কোনো আপত্তি নেই। গুলি মারবেন বলছেন, চেষ্টা করে যান, কোনো আপত্তি নেই। কিন্তু আমার মুখোমুখি বললে পরে কে কোথায় থাকবেন কেউ জানে না। কিন্তু আপনাদের মুখোমুখি তো এসছিলেন, জল ছুড়লো, চায়ের ভাট ছুড়লো, জুনিয়র সারাক্ষণ তো বসেছিল। যেই আমি গেলাম পালিয়ে গেল তো সুরসুর করে।
কী হবে, জলের বোতল জুতো ছুঁড়ে তো পালিয়ে গেল, থাকতে পারলো ওখানে বসে। তারা তো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখন। সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিচার হবে। আরেকটা প্রশ্ন থাকবে, এই যে গোটা বিষয়টা চলছে, এই আপনাদের হুমকি দেওয়া, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই গোটা বিষয়টা? দেখুন, আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে আপনাদের বিভিন্ন মত থাকতে পারে, সেটা গণতন্ত্রের স্বাভাবিক, কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে তর্ক বিতর্ক করুন। দুর্নীতি, গুন্ডামি এইসব যারা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। তা না হলে আপনি খিদে পেয়েছে এই কথাটাও বলতে পারবেন না। দুর্নীতিরাজ এবং গুন্ডামিরাজ টিকলে আপনি আপনার মৌলিক কথাটাই বলতে পারবেন না। সেই জন্যই আমরা চাইছি সমাজটা অন্ততপক্ষে সুস্থ হোক, যেখানে মানুষ তার বিরোধিতা করতে পারেন। এই যে বিরোধিতা করা কি মানুষ তাহলে কোথাও ভুলে গেছে? কারণ আমরা কদিন আগে দেখলাম দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সবাই কথা বলছেন, এখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন, সেই নিয়ে সবাই চর্চা করছে। কিছু মনে করবেন না, আমি ইতিপূর্বে বলেছি বিভিন্ন মিডিয়ায়, যারা কোনো একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক পর্যায়ে আলোচনা করেন তারা সভ্য সমাজে থাকবার যোগ্য না, এটা পরিষ্কার কথা। এখন তিনি কোন দলে যাবেন, কি করবেন, এটা নিয়ে আমার ভাববার কিছু নেই। কিন্তু আমি বলছি আপনাকে যে গোটা পরিকল্পনাটি আরএসএসের। জগন্নাথ মন্দির তৈরির সময় যখন ভিত্তিপ্রস্তর হয় তখন শুভেন্দু ছিলেন, আর যখন চালু হলো তখন দিলীপবাবু এসছেন। এই যে ধারাবাহিকতা বজায় থাকছে এবং থাকবেই, কারণ এটা আরএসএসের পরিকল্পনা। এবং বিস্মিত হবেন না আপনারা যে এই রাজ্যে মমতার শাসনকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আরএসএস সমস্ত কৌশল কাজে লাগিয়ে যাচ্ছেন। এই যে বিরোধটা দেখছেন, আপাত বিরোধ, এটাকে মক ফাইট বলে। আর সেটা কি আটকাতে বামপন্থী দলগুলি ব্যর্থ হচ্ছে এই রাজ্যে? আপাত ব্যর্থ তো হয়েছি আমরা, কিন্তু আমরা রুখে দাঁড়াচ্ছি। নিশ্চয়ই আমাদের ব্যর্থতা না হলে ওরা কী করে জায়গা পেল, এটাও তো মানতে হবে যে আমাদের দুর্নীতি ইস্যুতে তো বামপন্থীরা লড়ছে। এবং যে কোনো রাজনৈতিক দলের যারা সৎ মানুষ, বিজেপির মধ্যে আমি মনে করি একাংশের সৎ মানুষ আছেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, কিন্তু তাদের লড়াইটা তারা শেষ পর্যায়ে যেতে পারবেন না, যেহেতু ঠিক জায়গা মতো আরএসএস তাকে সুইচ অফ করে দেবে। সিপিএমের সেই লড়াই কি যথেষ্ট হচ্ছে? যা হচ্ছে দেখতে পাচ্ছেন, যথেষ্ট কি, কোনটা যথেষ্ট বলে তো কিছু হয় না। যতক্ষণ না সমাজ বিপ্লব হচ্ছে আমার কাছে যথেষ্ট বলে কিছু হয় না।